এমন সময় পিয়ন ডাক দিল। স্যার, আপনাকে বড়বাবু ডাকছে। ও, স্যার আমাকে ডাকছে? চলো, এখনই যাচ্ছি। আমি চটপট স্যারের ঘরে গেলাম। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আবির, ভিতরে এসো। ভিতরে গিয়ে চেয়ারে বসলাম। এটা নাও আবির। স্যারের হাত থেকে খামটা নিয়ে ভিতরের কাগজটা পড়ে অবাক আর আনন্দিত হলাম। হ্যাঁ আবির, ঠিক দেখেছ। তোমাকে সুপারভাইজার হিসাবে নারায়ণপুরে পাঠানো হচ্ছে। আপনি যে আমাকে সেটা যোগ্য বলে মনে করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। না না, একেবারেই নয়। তুমি এর যোগ্য বলেই তোমাকে সিলেক্ট করা হয়েছে। এরপর আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। স্যার আমাকে নারায়ণপুরের ঠিকানা আর কাজ ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা আবির, আর একটা দরকারি কথা। খবর আছে, ওই অফিসের কিছু স্টাফ কিন্তু খুব সুবিধার নয়। তাদের মন মতো কাজ না হলে টেকা দায় করে দেয়। ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না। পরে ভালো করে ঠিকানাটা দেখলাম। এ তো আমার মামার বাড়ি গয়েশপুরের পরের স্টেশন। বাড়িতে গিয়েই দিদাকে ফোন করলাম। খুব ভালো হলো। তাহলে কিন্তু তুই আমার বাড়ি থেকেই অফিসে যাতায়াত করবি। দিদা, তোমার বয়স হয়েছে, আবার আমার জন্য। না বললে একদম শুনবো না। একা একা এখানে আর ভালো লাগে না। তুই থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোর মামাও তো। থাক দিদা, তুমি আর কষ্ট পেও না। আমি তোমার কাছ থেকেই যাতায়াত করব। দিদার সাথে আরও কিছুটা সময় কথা বলে ফোন রাখলাম। দিন দুয়েক পরে যাব বলে ধীরে ধীরে গোছগাছ শুরু করলাম। জিনিস গোছাতে গোছাতে কেবল মামার মুখটা মনে পড়তে লাগলো। চাকরির আগে প্রতি মাসে মামার বাড়িতে যেতাম। কত আড্ডা হতো মামার সাথে। কিন্তু হঠাৎ করে একদিন খবর পেলাম মামা নিখোঁজ হয়ে যায়। পুলিশ, আত্মীয় স্বজন অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই মামাকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ কর্পূরের মতো কোথায় যে উবে গেল, তা একটা বড় প্রশ্ন হিসাবেই থেকে গেছে। ধীরে ধীরে বাড়ি থেকে বিদায় নিয়ে গয়েশপুরের দিকে রওনা দিলাম। তবে দিদার কাছ থেকে অফিসে যেতে হবে, সেটা ভেবেই মনে মনে দুঃখ কেটে গেল। অফিসে জয়েন করার একদিন আগেই গয়েশপুরে মামার বাড়িতে পৌঁছে গেলাম। দাদু ভাই, তোকে দেখে যে কি ভালো লাগছে রে। তোমাকে মা বাবা আমি কতবার বলেছি আমাদের ওখানে গিয়ে থাকতে, কিন্তু তুমি তো এই বাড়ি ছেড়ে যাবে না। কি করে যাই বল তো। কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। তাছাড়া তোর মামাও তো। সত্যিই ভীষণ অবাক কাণ্ড। মামা যে কোথায় গেল। নিখোঁজ হওয়ার কদিন আগে থেকেই ছেলেটার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল। কি যে হয়েছিল কিছুই বলতো না। সারাদিন ঘরের দরজা বন্ধ করে থাকতো, যেন কিছু নিয়ে সে খুব ভয়ে আছে। দিদা, আমি কিন্তু মামার ঘরেই থাকবো। ওই ঘরটাতে থাকবি? ঠিক আছে, থাক তাহলে। তুই তোর মামাকে যে কতটা ভালোবাসিস তা তো জানি। মামার ঘরটাতে গিয়ে দেখি ঘরটা বেশ পরিষ্কার। দিদা যে ঘরটাকে যত্ন করেই রাখে তার বুঝতে অসুবিধা থাকলো না। টেবিলের ওপরে আর আলমারিতে কত বই সাজানো। মামা দাদুর ব্যবসা চালানোর পাশাপাশি লেখালেখিও করত। এরই মধ্যে মামা লেখক হিসাবে বেশ নামডাক হয়েছিল। নিজের জিনিসপত্র ঘরের কোণে রেখে রাতের খাবার খেতে গেলাম। খেয়ে এসে ঘরে ঢুকে একবার চারদিকে তাকিয়ে
বিছানায় শুয়ে পড়ি। মাথার কাছে জানলাটা